সুপ্তির বাবা বললেন, হ্যাঁ, ওই মেয়ের জন্যই বেঁচে ছিল আমাদের মেয়ে। তাই বলে সে যা করবে তা আমাদেরও করতে হবে। তার পরিবারের সাথে কথা বলে আমাদের কথার কোনো মূল্য না দিলে লজ্জাটা সে পাবে না, আমরা পাবো। আরার বলল, আঙ্কেল, আপনারা চাইলে কিন্তু এখনই কাজে এনে বিয়েটা পড়িয়ে দিতে পারেন। বিয়ে হয়ে গেলে ওদের না বলার কোনো রাস্তাই থাকবে না। আর তাছাড়া আম্মুও চাচ্ছেন বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক, তাই না আম্মু? আরারের কথা শুনেই তন্নি চট করে বসা থেকে দাঁড়িয়ে গেল। এই লোকটাকে আর বাড়াবাড়ি করতে দেবে না। তন্নি দাঁড়াতেই আরার তন্নির হাত ধরে টান দিয়ে বসিয়ে চাপা গলায় বলল, যা হচ্ছে তা হতে দাও, নয়তো তোমার পরিবারকে সবার সামনে এমন অপমান করব যে পরিবারের সকল সদস্যের বেঁচে থাকার স্বাদ মিটে যাবে। তন্নি অগ্নি চোখে আরারের দিকে তাকালো। পরিবার পর্যন্ত তার এই কুকর্মের কথা যেন না যায়, সেই জন্য সে কিছু বলার সাহস পায় না। এখন কি না লোকটা তার পরিবারকে আপন করার কথা বলছে। আরার তন্নির দিকে তাকিয়ে শয়তানি এক হাসি দিল। তন্নির চোখ সরিয়ে নিল। আরারের প্রতি ঘৃণা হচ্ছে তার, প্রচণ্ড ঘৃণা। আরার একটু উঠে গিয়ে কাউকে ফোন দিল। 10-15 মিনিটের ভিতরে একজন কাজী চলে আসলো। কাজীর এত তাড়াতাড়ি আসা দেখে তন্নি বুঝতে বাকি নেই কাজীর ব্যবস্থা আগে থেকে করা ছিল। সুপ্তির বাবা মা ও ফাহিমা খাতুনের সাক্ষীতে তন্নি আরারের বিয়ে পড়ানো হলো। তন্নি কবুল বলাতে কাজীকে অনেক কষ্ট করতে হয়েছে। সে কবুল বলছিল না। বিয়ে পড়ানো শেষে বেশ বিরক্ত নিয়ে সুপ্তির বাবা বাসা থেকে চলে গেলেন। ওনার চাওয়াতে রুহেলা হক পাত্তা না দিয়ে আরারকে বললেন, তুমি চিন্তা করো না বাবা, আমি তোমাদের সাথে আছি। তাছাড়া তোমার মাও তো আছেন, আছেন না ভাবি আপনার ছেলের সাথে? ফাহিমা খাতুন তন্নির দিকে তাকিয়েছিলেন। রুহেলা হকের কথায় চোটপূর্বক হেসে বললেন, জি। বলেই তিনি আবারও তন্নির দিকে তাকালেন। তন্নি এখানে বসেছে থেকে তিনি তন্নিকে লক্ষ্য করছেন। মেয়েটা কান্না আটকানোর চেষ্টা করে যাচ্ছে আর বারবার রাগান্বিত চোখে আড়ারের দিকে তাকাচ্ছে। ফাহিমা খাতুনের মনে হলো নিজের পরিবারের সামনে কিভাবে ফেস করবে এটা ভেবেই হয়তো মেয়েটি ভয় পাচ্ছে। হাতে কারোর স্পর্শ পেয়ে ফাহিমা খাতুন সামনে তাকালেন। আড়ার হাঁটু গেড়ে বসে ওনার হাত দুটো আঁকড়ে ধরে আছে। মায়ের হাতে একটা চুমু এঁকে আড়ার বলল, এবার তুমি খুশি তো আম্মু? তোমার ছেলে আর কোনো মেয়ের জীবন নিয়ে খেলেনি। নিজের 3টা বোন থাকার পরেও কারো বোনের জীবন নিয়ে খেলেনি। তোমার ছেলে নিজের বাবার মতো কোনো মেয়েকে অসহায় করে ফেলে দেয়নি। সে দেরিতে হলেও নিজের পাপ নিজের ঘাড়ে নিয়েছে। এবার নিজের ছেলেকে বুকে টেনে নেবে তো আম্মু? ফাহিমা খাতুন মিলান হেসে ছেলের গালে আলতো করে হাত রাখলেন। উনি চান না ওনার মতো কোনো নারী পুরুষের ধোকায় পড়ুক। এবার ওনার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, দেখো হে সমাজ, আমার ছেলে কাউকে ঠকায়নি, কাউকে ধোকা দেয়নি। আমার ছেলে সে কোনো নারীর জীবন নিয়ে খেলেনি। রুহেলা হক বললেন, আপা, কাল আপনি আর আমি মিলে তর্ণীদের বাসায় যাব, কি বলেন? অবশ্যই। তাহলে আজ আমি উঠছি। আর হ্যাঁ তর্ণী, তুমি এখানেই থাকো, কাল আপার সাথে তোমাদের বাসায় যেও। ওনার কথাটা শুনে আড়ার যেন মেঘ না চাইতে বৃষ্টি পেল। রুহেলা হক আড়ারের বাসা থেকে যাওয়ার পর ফাহিমা খাতুন আরও অনুকে দিয়ে তন্নিকে রুমে পাঠিয়ে দিলেন। তন্নির ইচ্ছে করছে নিজের গলায় নিজে ছুরি চালাতে। আজ তার কর্মের ফলই এটা। সুপ্তির প্রচণ্ড রাগ হচ্ছে। যেই হারামির জন্য এমন হয়েছে, ওর বুদ্ধিতে সেদিন ড্রামা করতে না গেলে কখনোই এমনটা হতো না। সুপ্তির মা বিয়ে পড়ানোর সময় সুপ্তিকে কল দিয়েছিলেন। এখন কিনা তার ফোনটাও বন্ধ। নিশ্চিত সেদিনের মতো আজও জুহাকে নিয়ে কোনো রেস্টুরেন্টে খেতে গিয়েছে। আরও অনু তন্নিকে রুমে এনে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তন্নি বলল, ওয়াশরুমটা কোন দিকে? আরও বলল, আগে এটা বলুন, আপনি কি সত্যি আমার ভাইয়ের গার্লফ্রেন্ড? তন্নি চোখ সরু করে তাকালো। অনু বলল, আমাদের ভাইয়াকে আমরা খুব ভালো করে চিনি। মেয়েদের পেছনে ঘোরার মতো ছেলে আমাদের ভাইয়া নয়। সে এমন কাণ্ড ঘটিয়ে ফেলবে এটা বিশ্বাসযোগ্য নয়। বলেন কাহিনী কি? হুম 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 তন্নি বলল, কাহিনীটা আপনাদের ভাইকে জিজ্ঞেস করুন, সে কেন এমন উল্টোপাল্টা কাহিনী করে যাচ্ছে। তন্নির কথায় প্রচণ্ড বিরক্ত ও ক্ষোভ ফুটে উঠল। আরও কিছু বলবে এর মাঝে দরজায় ডাক পড়ল। আর দরজা খুলতে বলছে। আরও অনু সন্দিহান চোখে তন্নির দিকে তাকাতে তাকাতে চলে গেল।
ওরা যেতেই আরার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তন্নি তেড়ে এসে বলল, আপনি আমার কাছে সাহায্য চেয়েছিলেন বলে আমি ছুটে এসেছি, আর আপনি কিনা আমার সাথে এমনটা করলেন। আরার চোখ দুটো শুরু করে বলল, কেমনটা করলাম? কেমনটা করলাম মানে? আপনার কোনো ধারণা আছে আপনি কি করেছেন? আরার স্বাভাবিক গলায় বলল। থাকবে না কেন? আজ একটা ফরজ কাজ আদায় করলাম। তন্নি তীক্ষ্ণ গলায় বলল, ফরজ কাজ? কাউকে ব্ল্যাকমেল করে বিয়ে করাকেই ফরজ কাজ বলে? আপনার লজ্জা থাকা উচিত। ছি! আরার হেসে বলল, বিয়ে বিয়েই হয়, এটা জোর করে করা হলো নাকি ব্ল্যাকমেইল, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে বিয়ে করে ফরজ আদায় করা। তন্নি রাগে খাটে লাথি দিল। আরার হেসে বলল, খাটটা মনে হয় মজবুত, এক লাথিতে ভাঙবে না, আরও কয়েকটা দাও। তবে পায়ে ব্যথা হলে থেমে থেমে লাথি দিতে পারো, আর ওই যে ড্রয়ারে পেইন কিলার আছে সেটাও নিতে পারো। তন্নি বুঝে গেল আরারের সাথে রাগ দেখিয়ে পারবে না। এই লোকটা যে তার উল্টো প্রকৃতির, এটা বুঝতে বাকি নেই। তন্নি নিজেকে স্থির করে শান্ত গলায় বলল, আমি এ বিয়ে মানব না। আরার ড্রেসিং টেবিলের আয়নার সামনে চুল ঠিক করতে করতে ঠোঁট গোল করে বলল, তো তো মানে? আমি আমার ভুল স্বীকার করেছি বলে আপনি যা খুশি তাই করবেন? আমি আমার খুশি মতোই কাজ করি, অন্যদের খুশিতে না। ঠিক আছে, কিন্তু একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, আমি এই বিয়ে মানব না, ব্যাস। আরার আচমকায় তন্নির হাতে হাঁচকার টান দিয়ে নিজের বুকের সাথে এনে মিশিয়ে দিল। এক হাতে তন্নির কোমর আঁকড়ে ধরে, এক হাতে ডান হাত ধরে আছে। তন্নি হাত ছাড়ানোর চেষ্টা করে, অন্য হাতে কোমর থেকে আরারের হাত ছড়ানোর চেষ্টা করলো। ক্রোধান্বিত চোখে আরারের দিকে তাকিয়ে আরারকে ধাক্কা দেওয়ার বৃথা চেষ্টা করলো। আরার বাঁকা হেসে বলল, বিয়ে মানো বা না মানো, তোমাকে এই বাড়িতে থাকতে হবে। তুমি না থাকলে বছরে বছরে তোমাকে প্রেগনেন্ট করে তোমার প্রেগনেন্ট হওয়ার স্বাদ মেটাবে কি করে বলো? আরারের কথা শুনে তন্নির চোখ গরম করে তাকালো। আরার আবারও হেসে বলল, প্রেগনেন্ট হওয়ার খুব শখ, তাই না? তোমার শখটা না মেটালে আমারও যে মিথ্যে বাবা হওয়ার বদনাম মিটবে না। তন্নি নিজেকে ছাড়াতে ছটফট করে বলল, মানছি আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি, সেই জন্য আমি অনুতপ্ত, ক্ষমাও চাচ্ছি বারবার। তাছাড়া একবার ভেবে দেখুন, যদি সুপ্তির সাথে আপনার বিয়ে হয়ে যেত তাহলে আপনি, সুপ্তি, ফারদিন ভাই কেউ ভালো থাকতেন না। এর থেকে ভালো হয়েছে বিয়েটা ভেঙে যাওয়ায়। তবু আপনার চোখে আমি অনেক বড় অপরাধী, তো আমাকে অন্যভাবে শাস্তি দিতেন। কারো পুরো জীবনটা নষ্ট করে দেওয়াটা কেমন শাস্তি? বলতে বলতে চোখে পানি চলে আসলো তন্নির। আরার বলল, যেমন কর্ম তেমন শাস্তি। আমার বিয়ে ভাঙার অপরাধে আমাকে তোমার স্বামী হিসেবে মানতেই হবে। মিথ্যা প্রেগনেন্টের নাটক করার অপরাধে প্রতি বছর একবার করে আমি প্রেগনেন্ট, এ কথা তোমাকে বলতেই হবে, এটাই প্রতিশোধ। ভাগ্য শব্দটা ছোট হলেও মানুষের জীবনের চাকা ঘোরাতে তার এক সেকেন্ডও লাগে না। এই ভাগ্যেই অচেনাকে চেনা, চেনাকে অচেনা বানিয়ে দেয়। বিয়ে ভাঙতে এসে নিজেকে বিয়ে করতে হবে, এটা যে ভাগ্যে ছিল সেটা তার ভাবেনি তন্নি। জীবনটা এইভাবে উলটপালট হয়ে যাওয়া অভিমানটা শুধু ভাগ্যের উপর পড়েনি সে। অভিমান হয়েছে নিজের বন্ধুগুলোর উপর, অভিমান হয়েছে তার নিকৃষ্ট বাবা মায়ের উপর। এত অভিমানের ভারে মাথা নিচু করে দাঁড়াতে ইচ্ছে করছে না, চোখ দুটো ঝাপসা হচ্ছে। ক্ষণিক পর পর তবুও চুপচাপ মাথা নিচু করে বসে আছে। তার পাশেই বসে আছে আরার নামের মানুষটা। সে এখানে শুধু তারা একা বসে নেই, পুরো ডাইনিং রুমে জুড়ে বসে আছে তন্নির পরিচিত মুখগুলো। তন্নির চাচা চাচিরা, সুপ্তির মা, সুপ্তি ও জুভা। তন্নির বাসায় যাওয়ার কথা ছিল আজ, কিন্তু আরার সুপ্তির মাকে ফোন করে বলেছে ওদের নিয়ে যেন তিনি সোজা এখানে চলে আসেন। যার মেয়েকে বিয়ে করার কথা ছিল আজ তিনি হচ্ছেন ঈদের ঘটক। বড়ই অদ্ভুত। তন্নির খুব ভয় হচ্ছে তার চাচা চাচিকে নিয়ে, কিন্তু ভয়ের থেকেও বেশি কষ্ট হচ্ছে সুপ্তি ও জুহার পা জোড়া দেখে। অভিমানে চোখ উপরে তুলছে না বলে শুধু ওদের পা জোড়াই দেখছে। খুব ইচ্ছে হচ্ছে ওদের একবার দেখুক, কিন্তু দেখবে না। কেন দেখবে সে? ওরা এসেছে থেকে তো একবারও তন্নির সাথে কথা বলেনি। কিন্তু তন্নি যে জানে না তার কলিজার বন্ধুরা তার থেকে একবারের জন্য চোখ সরাচ্ছে না। শুধু লজ্জা অনুশোচনায় তন্নির সাথে কথা বলার সাহস পাচ্ছে না তারা। আজ তাদের জন্যই এমন হয়েছে। তারাই তন্নিকে বাধ্য করেছিল সেদিন মিথ্যে বলার জন্য।
তন্নি চোখ তুলে একবার সুপ্তির দিকে তাকালো। দুজনের জল ভরা চোখ এক হতেই ভিতরটা হু হু করে উঠল। সুপ্তি তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিয়ে মুখ চেপে মাথা নিচু করে নিল। ওর কান্নার কিঞ্চিত ফ্যাস ফ্যাস শব্দ হতেই সবাই কথা থামিয়ে ওর দিকে জিজ্ঞাসক চোখে তাকালো। সুপ্তির মা বললেন, আরে আরে কাঁদছিস কেন? বান্ধবীর বিয়ে হয়ে গেলে কেউ কাঁদে নাকি? এটা তো তোদের জন্য আরো বেশি খুশির সংবাদ। তোদের তন্নি অবশেষে নিজের ভালোবাসাকে পেয়েছে। কান্না থামা, দেখ তন্নিকে আজ কত সুন্দর লাগছে। সুপ্তি চোখ মুছে তন্নির দিকে তাকালো। তন্নি আবারও চোখ নিচু করে বসে আছে। হ্যাঁ, ওকে অনেক সুন্দর লাগছে, কিন্তু ওর চেহারার অনুভূতিহীনের মতোই শূন্য। বিষণ্ণতায় যেন মরে যাচ্ছে সে। সুপ্তি তন্নির দিকে তাকিয়েছিল। এমন সময় তন্নির চাচা বলে উঠলেন। আমরা এবার উঠছি। ফাহিমা খাতুন বললেন, আরে ভাই বসেন না, আপনি তো এখানে আমাদের সাথে কথাই বলেন না। তন্নির চাচা কর্কশ গলায় বললেন। আমি কি কথা বলবো? ফাহিমা খাতুন কিঞ্চিত থতমত খেয়ে গেলেন। সুপ্তির মা হেসে বললেন, আপনিই তো সব কথা বললেন। আপনি কথা না বললে কি কিছু হবে? সব তো শুনলেনই। এখন আমরা শুধু আপনার মুখ থেকে এটা শুনতে চাই যে আপনি তন্নি ও আরারকে খুশি মনে মেনে নিয়েছেন। তন্নির চাচা কিছু বলার আগেই তন্নির চাচি বললেন, আমাদের মেনে নেওয়া না নেওয়া দিয়ে কি হবে? আমরা লালন পালন করে খাইয়ে দাইয়ে বড় করেছি, আর বিয়ে করার সময় একা একা ঢ্যাং ঢ্যাং করে এসে বিয়ে করে নিল। তখন তো আমাদের কথা ভাবেনি, এখন কেন আমাদের লাগবে? এই মেয়ের পেছনে কখনো হিসেব করে টাকা খরচ করিনি। প্রতি মাসে মাসে টাকা, প্রতি ঈদের নতুন নতুন জামা সব দিয়েছি, আর এখন এই মেয়ে আমাদের এই প্রতিদান দিল। ওনার কথা শুনে আরার রক্তিম চোখে ওনার দিকে তাকালো। কিছু বলতে গিয়েও বলল না। সুপ্তির মা বললেন, আরে আপা, আপনি এভাবে কথা বলছেন কেন? আপনাদের সাথে কথা বললেও তো এই বিষয়টা বাধ্যতামূলক ছিল। আরে বাহ, আমরা বিয়েতে না বলে দিলেও বাধ্যতামূলক ছিল? আমাদের কোনো দাম নেই? দাম আপনাদের আছে আপা, দাম আছে বলেই তো আজ আপনারা এখানে বসে আছেন। তন্নির চাচা তীক্ষ্ণ গলায় বললেন, কে জানতো আপনি আমাদের এখানে এনে এভাবে অপমান করবেন? আপনি বলেছেন আপনি আমাদের নিয়ে তরুণীর বিয়ের আলাপ আলোচনা করবেন। বিয়েই হয়ে গেছে, এটা তো আগে বলেননি। বিয়ে হয়ে গেছে বলিনি, ঠিক আছে। আমি চেয়েছিলাম আপনাদেরকে সবার সামনে নিয়ে আলাপ আলোচনা করি। যা হবার তো হয়ে গেছে আপা, মেয়েটা তো আপনাদেরই। এসব মন থেকে বাদ দিয়ে ক্ষমা করে দিন। তন্নির চাচি তাচ্ছিল্য করে বললেন, আমাদের মেয়ে, এই মেয়ে যদি আমাদের বাবা মা ভাবতো তাহলে কখন এমনটা করতো না। আমার আম্মা বলতেন, আম গাছের শিকড় কাঁঠাল গাছে লাগলে সেটা আম গাছ হয়ে যায় না। তিনি ঠিকই বলতেন, কাউকে সন্তানের মতো মানুষ করলে সেটা নিজের সন্তান হয়ে যায় না। আপা, মানছি মেয়েটা ভুল করেছে। সবার সন্তানই কম বেশি ভুল করে ফেলে, এসব মনে ধরে থাকলে চলে না। বাবা মা হলে সন্তানদের আরও অনেক বড় বড় ভুল মেনে নিতে হয়। তন্নির চাচি কিছু বলবেন ওনাকে হাত দিয়ে থামিয়ে তার চাচা বললেন, যদি আপনার মেয়ে আপন পরিবার ছেড়ে অন্য দুটো পরিবারের নিয়ে বিয়ে করে এসে সামনে দাঁড়ায়, আপনি কি এক কথায় মেনে নেবেন? তন্নির মা এবার চুপ হয়ে গেলেন। আর কোনো জবাব খুঁজে পেলেন না তিনি। তন্নির চাচি বললেন, নিজের সন্তানরা কখনো এমন করবে না। নিমক হারামি করলে এরকম রাস্তা থেকে তুলে আনা মানুষগুলোই করে। নিজে না খেয়ে এই মেয়েকে খাইয়েছি, নিজের সন্তানকে যা দিয়েছি তাকেও তা দিয়েছি। কখনো টাকার জন্য হাত পাতলে খালি হাতে ফিরিয়ে দেয়নি। আর এই মেয়ে কিনা এই প্রতিদান দিল। আমি তো এরপরে দ্বিতীয়বার এই মেয়ের মুখেই দেখতে চাই না। চলো। বলেই ওনার স্বামীর হাত ধরে বেরিয়ে যেতে লাগলেন। ওনাদের কেউ থামাতে বললেন না। ওনাদের ব্যবহার দেখে সবাই লজ্জিত, কিন্তু আরার বসা থেকে দাঁড়িয়ে বললেন, আন্টি দাঁড়ান। তন্নির চাচি দাঁড়িয়ে পিছনে তাকালেন। আরার আরুকে কিছু একটা বলল। আরু সায় জানিয়ে কিচেন থেকে গিয়ে তন্নির চাচিদের আনা মিষ্টি ও ফল মূলগুলো ব্যাগে নিয়ে আসলো। আরার এইগুলো নিয়ে ওনাদের সামনে গিয়ে তন্নির চাচির হাতে ধরে ব্যাগটা ওনার হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো সাথেই নিয়ে যান। বলা তো যায় না, কখন আবার ভুলবশত দেখা হয়ে গেলে বলে উঠবেন, আরে এই ছেলের বাড়িতে বেড়াতে গিয়ে আমি মিষ্টি নিয়েছি, এটা নিয়েছি, ওটা নিয়েছি। কত টাকা গিয়েছিল আমার, আমি তো হিসাবই করিনি। বলেই 1000 টাকার একটা নোট দিয়ে বলল, আপনাদের আসা যাওয়ার ভাড়াটাও নিয়ে যান।
গেট পেরোলেই হয়তো বলে বসবেন আমার বাড়িতে এসে আপনার এত টাকা ভাড়া গেল, আপনি তো আর টাকার হিসাব ভালো করেন। আরারের কথা শুনে তন্নির চাচি রাগী কণ্ঠে বললেন। তুমি আমাদের টাকার গরম দেখাচ্ছ? আরার হেসে বলল, কি বলেন আন্টি, ছোট একটা কোম্পানিতে জব করি, মাস শেষে 30,000 টাকার মতো স্যালারি পাই, নিজের বাসায় থাকি, তাই ভাড়া দেওয়ার প্যারা নেই। কিন্তু বোনদের শখ আহ্লাদ মেটাতে মেটাতে মাস শেষ হওয়ার আগেই টানাটানিতে পড়ে যাই, আর আপনি বলছেন টাকার গরম দেখাচ্ছি। তন্নির চাচি রাগে টাকাটা আরারের উপর ছুঁড়ে মেরে হনহন করে বেরিয়ে গেলেন রুম থেকে। আরার টাকাটা তুলে নিয়ে এসে জায়গাতে বসল। সবার মুখটা বিষণ্ণ দেখা যাচ্ছে। সে আগেই অনুমান করেছিল তন্নির চাচা চাচি কঠোর প্রকৃতির হবেন, না হলে তন্নি কথায় কথায় ও চাচা চাচিকে ভয় পেত কেন? এই জন্যই আরার তন্নিদের বাসায় যায়নি, কারণ তার মা যদি কারোর বাসায় গিয়ে অপমান হয়ে আসেন সেটা তার ভালো লাগবেন না। তারপর হচ্ছে তন্নি, তন্নিকেও তো অপমান হতে সে দেখতে পারবে না। এই মেয়েটাও যে তার হৃদ স্পন্দনে মিশে গেছে। যেদিন প্রথম দেখেছিল সেদিনই সে আটকে গিয়েছিল তন্নি নামের মায়াজালে। মেয়েটার চোখ দুটো মারাত্মক। মন বারবার বলেছিল এই মারাত্মক চোখের মেয়েকে নিজের করে রেখে দিয়ে কথায় কথায় ধমক দিয়ে তার ভয়াত্মক চোখের দিকে তাকিয়ে থাকতে। তাই তো সে প্রতিশোধের নাম করে আপন করে নিয়েছে। যদিও সে ভালোবাসাটা কখনো প্রকাশ করবে না, তবুও সে ভালোবেসে যাবে যুগ যুগ ধরে। তন্নি কাছে দেখে আরার চোখ ফিরিয়ে নিল। তার খুব কষ্ট হচ্ছে তন্নির কান্না দেখে। আরার একটা দীর্ঘশ্বাস ছেড়ে সুপ্তির মাকে উদ্দেশ্য করে বলল, সরি আন্টি, আমার জন্য আপনাকে ছোট হতে হলো। সুপ্তির মা অভ্যাসগত হেসে বললেন, আরে তুমি সরি বলছো কেন? হুট করে বিয়ে হয়ে গেলে এভাবে পরিবার প্রথমে কিছুটা নারাজ থাকে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দেখো, আমাদের পাশের ফ্ল্যাটের একটা মেয়ে পালিয়ে বিয়ে করেছিল। প্রথমে মেয়েকে বাসায় আসতেই দিত না, এখন তো তো মেয়েটা স্বামী ঘর জামাই। সুপ্তির মায়ের কথায় সবাই হাসলেও তন্নি হাসল না। এই মেয়েটা আর তার ভাগ্য তো এক নয়। তার চাচা চাচি তাকে আর জীবনে বাড়িতে পা রাখতে দেবে না সে জানে। তন্নির ইচ্ছে হচ্ছে হাউমাউ করে কাঁদতে। এখানে আর বসার ক্ষমতা রইল না তার। বসা থেকে উঠে দ্রুত পায়ে উপরে যেতে লাগলো। আকস্মিক তন্নির এইভাবে উঠে যাওয়া দেখে সুপ্তি জুহা উঠে তার পিছু পিছু যেতে লাগলো। তন্নি রুমে এসে খাটে বসে ডুকরে কেঁদে উঠল। সে কি এত বড় অন্যায় করেছে যে তার পুরো জীবনটাই থমকে গেল? সুপ্তি জুহা রুমে এসে দৌড়ে তন্নির দুই পাশে বসে তন্নিকে ছড়িয়ে ধরল। তন্নি ছাড়ানোর চেষ্টা করে কান্না আটকা গলায় বলল, ছাড় আমায়। জুহা সুপ্তি ছাড়ল না। তন্নির সুপ্তি জুহাকে নিজের থেকে ছাড়িয়ে বলল, সব অঘটন আমার সাথেই কেন ঘটে? আমি যেটাই করি সেটাই পাপ হয়ে যায়। ভুল সবাই করবে, প্রায়শই তো শুধু আমাকেই করতে হবে। ভালো সবাই বাসবে, সেই জন্য বলি আমাকেই হতে হবে। কেন সব কিছু আমার সাথেই কেন ঘটবে? সেই ছোট থেকেই দেখে আসছি, আমি যেটা করি সেটাতেই কেউ না কেউ দোষ খুঁজে বের করে, আমাকে শাস্তি দেয়। কেন? আমি কি মানুষ না? সুপ্তি কেঁদে কেঁদে বলল, সরি দোস্ত, আমি কখনোই ভাবিনি এমনটা হবে। বিয়ে ভাঙানোর জন্য এতটাই পাগল হয়ে গেছিলাম, যেটা মাথায় এসেছিল সেটাই ঠিক বলে মনে হচ্ছিল। তন্নি কিছুই বলল না, শুধু কেঁদে গেল। সুপ্তি তন্নিকে জড়িয়ে ধরতে গেলে তন্নি সরে যায়। সুপ্তি অভিমানী গলায় বলল, এমন করিস কেন? আমি কি জানতাম যে আর তোকে এভাবে বিয়ে করে ফেলবে? তুই তো কিছুই জানতি না। ওই লোকটা তোর মায়ের সাথে একই অফিসে কাজ করে, এটা জানতি? সুপ্তি ঠোঁট উল্টে কেঁদে কেঁদে না সূচক মাথা নাড়ালো। জুহা নাক টেনে কেঁদে কেঁদে বলল, জানো তোদের কাঁদলে কেমন সুন্দর লাগে, আর আমাকে দেখ কেমন জুলেখা লাগছে। সিরিয়াস মুডে জুহার এমন কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল তন্নি ও সুপ্তি। জুহা আয়নার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে কেঁদে নিজেকে দেখছে। তন্নির সুপ্তির কান্নার মাঝে হেসে দিল। জুহা চট করে তন্নিকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। তন্নিকে হাসানোর জন্যই এমন উদ্ভট কথা বলেছে সে। তন্নি কেঁদে কেঁদে বলল, খুব কষ্ট হচ্ছে জানিস। আমারও তো কষ্ট হচ্ছে। তুই খুব সহজে ডিরেক্ট হট একটা জামাই পেয়ে গেলি, আর আমি একটা ছেলেও পটাতে পারিনি। তন্নি কান্না থামিয়ে ধাক্কা দিয়ে জুহাকে ছাড়িয়ে বলল, কুত্তি, তুই শুধরাবি না।
জুহা কেঁদে কেঁদে বলল, আমার এত বড় কষ্ট শুনে ধাক্কা দিয়ে ফেলে দিলি, আমাকে একটু সান্ত্বনা তো দিতে পারিস। জুহার কথা শুনে তন্নি সুপ্তি হেসে দুজনেই একসাথে জুহাকে জড়িয়ে ধরল। 3 বান্ধবী একজন আরেকজনকে জড়িয়ে কেঁদে একসাথে বলে উঠল, সরি। রাত 10টা বাজে। সুপ্তিরা এখনও আরারদের বাসায় আছে। তাদের যেতে দেয়নি ফাহিমা খাতুন। ওনার একটাই কথা, ডিনার শেষ করেই সবাই যাবে। তন্নি, জুহা, সুপ্তি পুরো বিকাল থেকেই এক রুমে বন্দি আছে। আরার অনেকবার চেষ্টা করেছে রুমে ঢোকার, কিন্তু ওরা দরজা খোলেনি। টেবিলে ডিনার নেওয়া হলে আরও গিয়ে ওদের খেতে ডাকে। খেতে ডাকার পর 3 জনে রুম থেকে বেরিয়ে আসে। নিচে এসেই সুপ্তি থমকে গেল। ফারদিন সোফায় বসে আরার ও সুলভের সাথে কথা বলছে। ওদেরও কি ডিনারের দাওয়াত? সুপ্তি চট করে মনে পড়ে গেল সেদিনের বাইকে ফারদিনের কাঁধ ধরে বসার কথা। সুপ্তির কিঞ্চিত খারাপ লাগলো। আরার ফারদিনের সাথে কথা বলতে বলতে সিঁড়ির দিকে তাকাতেই চোখ পড়ল তন্নির দিকে। কেমন তীক্ষ্ণ চোখে অগ্নিঢিলে তাকিয়ে আছে। আরার খারাপ একটা ভঙ্গিমা করে ঠোঁট কামড় দিল। তন্নি বিরক্ত নিয়ে চলে গেল অন্য পাশে। আরার হেসে উঠল। সে এইভাবে হাসায় তার দৃষ্টি অনুসরণ করে ফারদিন ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। তাকাতেই সুপ্তিকে দেখে বুকটা ছ্যাত করে উঠল। সুপ্তি চোখ তুলে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়। চট করে দুজন চোখ সরিয়ে নিয়ে যে যার মতো বসে রইল। কিন্তু ভিতরটা তোলপাড় শুরু হয়ে গেল। ফারদিন জেনে গেছে আরার তন্নিকে বিয়ে করেছে। এই সংবাদটা ফারদিনকে প্রশান্তি দিলেও পরক্ষণেই মনটা বিষণ্ণ হয়ে যায়। এইটা ভেবে যে সুপ্তি তো একদিন না একদিন অন্য পুরুষের ঘরে ঠিকই যাবে। যে মেয়েটার সাথে বসে এত পরিকল্পনা করেছিল নিজেদের ফিউচার নিয়ে, সে এখন তার আপন বলেই ভুল হবে। সবাই টেবিলে বসতে গেল। আরু, অনু, ফাহিমা খাতুন বাদে সবাই খেতে বসবে। সবাই বলতে আরার, তন্নি, সুপ্তির মা, সুপ্তি, জুহা, ফারদিন, সুলভ ও অঞ্জু। বাকিরাও বসে যেত, কিন্তু চেয়ারে হবে না। জুহা একটা চেয়ার টানলো বসার জন্য, কিন্তু ও বসার আগেই সুলভ এসে বসে গেল। বসে প্লেট উল্টে ভাতের বাটিটার দিকে তাকালো। জুহা বিড়বিড় করে বলল, খাবার খেয়ে কুকুরের মতো হামলে পড়তে চাইছে, রাক্ষস কোথাকার। জুহা বিড়বিড় করে বললেও সুলভ স্পষ্ট শুনে ফেলল। হঠাৎ এমন গালি শুনে পাশ ফিরে তাকাতেই দেখল একটা মেয়ে কপাল কুঁচকে তীক্ষ্ণ চোখে তাকাতে তাকাতে গিয়ে অন্য চেয়ার টেনে বসছে। সুলভ এখনো বুঝল না এই মেয়েটা তাকে কেন গালি দিয়ে গেল। তন্নি জুহার পাশে বসে সুপ্তিকে ইশারা দিল তার পাশে বসার। সুপ্তি আসার আগেই আরার এসে বসে গেল। আরার বসতেই তন্নি বিরক্ত নিয়ে চোখ ফিরিয়ে নিল। আরার কিঞ্চিত ঝুঁকে তন্নির কানের কাছে ফিস ফিস করে বলল, কাল বাসর হয়নি, আজকে পাক্কা বাসর হবে। তন্নি অগ্নি চোখে তাকালেও আরার দুষ্টু একটা হাসি দিয়ে সোজা হয়ে বসল। সুপ্তি বসার জায়গা না পেয়ে শেষমেশ ফারদিনের পাশে এসে বসল। খুব অস্বস্তি হচ্ছে তার। ফারদিন সুলভকে ক্ষীণ গলায় বলল, দোস্ত, তোর চেয়ারটা আমাকে দে। সুলভ বুঝেও না বোঝার ভান করে বলল, কি বলছিস, জোরে বল। সুলভের কথায় ফাহিমা খাতুন ওদের দিকে তাকালেন। উনি ফারদিনের উদ্দেশ্যে বললেন, কি চাচ্ছ বাবা, কিছু লাগবে? ফারদিন ইতস্তত করে বলল, পানি লাগবে আন্টি। সুলভ পানি এগিয়ে দিল। ফারদিন পানির গ্লাসটা হাতে নিয়ে পানি খেয়ে গ্লাসটা রেখে দিল। তার দম যেন আটকে আসতে চাইছে। নিজেকে স্বাভাবিক রেখে ফারদিন একদম চুপচাপ খেতে লাগলো। খাওয়ার মাঝেই সুলভ বারবার লক্ষ্য করছে জুহা তার দিকে তীক্ষ্ণ চোখে তাকাচ্ছে। মেয়েটার এমন তাকানো দেখে বারবার বোকা বেনে যাচ্ছে সে। সবাই টুকটাক কথা বলে খেলেও ফারদিন সুপ্তি একদম চুপচাপ খেয়ে যাচ্ছে। দুজন তো শুধু কোনো রকম খাবারটা খাচ্ছে। সত্যি বলতে তাদের গলা দিয়ে খাবার নামতে চাইছে না। ভিতরে হু হু চিৎকার করে কাঁদতে মন যাচ্ছে। সুপ্তির হঠাৎ গলায় খাবার আটকে গেল। সে বিষম খেতেই ফারদিন তৎক্ষণাৎ তার পাশে রাখা গ্লাসটা সুপ্তির দিকে বাড়িয়ে দিল। সুপ্তি কাঁচতে কাঁচতে গ্লাস হাতে নিয়ে পানি খেতে লাগলো। পানিটা অর্ধেক খেয়ে থেমে গেল। এটা তো ফারদিনের খেয়ে রাখা বাকিটুকু পানি। সুপ্তি ফারদিনের দিকে তাকাতে ফারদিন ইতস্তত করে চোখ ফিরিয়ে নিয়ে আবারও খেতে লাগলো। আর বারবার তন্নির হাত ধরার চেষ্টা করছে, কিন্তু পারছে না। শেষমেশ নিজের একটা পা আলতো করে তন্নির পায়ের উপর রাখলো।
সে পা রাখতেই তন্নি আহ বলে চিৎকার দিয়ে উঠল। তার চিৎকারে কেঁপে উঠল পুরো বাড়ি। আড়ার ভরকে গিয়ে তৎক্ষণাৎ পা সরে ফেল। সে তো অল্প করে পা রেখেছিল, চাপ দেয়নি। তাহলে এই মেয়ে চিল্লাচ্ছে কেন? পা সরানোর পরে তন্নির চিৎকার থামেনি। ফাহিমা খাতুন দ্রুত তন্নির পাশে এসে ওর কাঁধে হাত রাখলেন। তন্নি চিৎকার থামিয়ে চোখ খুলে দেখল সবাই হতভম্ব হয়ে জিজ্ঞাসু চোখে তার দিকে তাকিয়ে আছে। ফাহিমা খাতুন ব্যস্ত গলায় বললেন, কি হয়েছে তোমার? তন্নি বলল, আরার ভাইয়া ওনার পা দিয়ে আমার পা চেপে ধরছিলেন। তন্নির সহজ গলার কথা শুনে আরার সহ বাকি সবাই হাঁ হয়ে গেল। তন্নি আরারকে ভাই ডাকছে, আর সামান্য পা রাখায় এত জোরে চিৎকার। সবার এমন হাঁ করে তাকানো দেখে ভিতরে ভিতরে হেসে বলল, বিয়ে করে রিভেঞ্জ নিয়েছেন তাই না মিস্টার আরার? আমিও আপনার বিয়ের সাথে মিটিয়ে দেব। ইট ইজ 50-50 রিভেঞ্জ। ভালোবাসা এমন এক অদ্ভুত শব্দ যেটা একবার হৃৎপিণ্ডে স্পর্শ করে নিলে বারবার বিধ্বস্ত করে দেয় অন্তরিন্দ্রিয়কে। বেঁচে থাকার স্বাদ তেতো করে দেয়, কেড়ে নেয় মনের সুখ। অন্তরের অসুস্থতা বেড়ে চলে বারংবার। কখনো বা স্মৃতিরা ক্ষতবিক্ষত করে দেয়, কখনো বা ঘৃণারা। ফারদিন শক্তি বাহির থেকে যতই ঘৃণা দেখাক, ভিতর থেকে ঠিক ততটাই পুরো দুজন। কতটা দিন পর আজ আবারও নতুন করে দুজন পাশাপাশি বসে খেয়েছে। ভুল করে হলেও একজনের অবশিষ্ট খাবার আর একজন খেয়েছে। হয়তো অনুভূতিটা আগের মতো ছিল না, কিন্তু হৃদস্পন্দনটা আগের মতোই ছিল। খাওয়া শেষ করে সুপ্তি এসে সোফায় বসলো। এখনো মনে হচ্ছে তার পাশে ফারদিন বসে আছে। হার্টবিট এখনো কেমনি করছে। আর চোখে একবার ফারদিনের দিকে তাকালো। ফাহিমা খাতুনের সাথে কি যেন কথা বলছে, মনে হচ্ছে চলে যেতে চাইছে। সুপ্তি একটা জিনিস খেয়াল করলো, ফারদিন আগের মতো হেসে হেসে কথা বলে না। তার দেখা সব থেকে চঞ্চল ছেলে ফারদিন ছিল। কথায় কথায় হাসি ঠাট্টা করা ছিল তার অভ্যাসের একটা অংশ। কিন্তু এখন চেহারায় কোনো হাসি নেই, আগের মতো লাবণ্য নেই। আচ্ছা, ওদের বিচ্ছেদ ওকে যতটা পুড়িয়েছে ততটা কি ফারদিনকেও পুড়িয়েছে? না, ও কেন করবে? সে তো আগ বাড়িয়ে বিচ্ছেদের কথা তুলেছে। সে তো মুক্তি চেয়েছিল সুপ্তির থেকে। তাহলে সে কেন করবে? সুপ্তিকে মিথ্যে অভিযোগ দিয়ে সেদিন সে নিজেই সম্পর্কের সমাপ্তি করেছিল। তার তো পড়ার কথা নয়। তন্নি জুহা এসে সুপ্তির পাশে বসতেই সুপ্তি ফারদিনের থেকে চোখ সরিয়ে নিল। তন্নি সুপ্তিকে কনুই মেরে চাপা গলায় বলল, কেমন দিলাম? সুপ্তি তন্নির দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে গেল। তারপর বলল, কি কেমন দিলি? ওই যে খাওয়ার সময়। সুপ্তি কিছু বলল না। তন্নি বলল, মনে করেছি শুধু সেই প্রতিশোধ নিতে জানে, আর আমরা বোকা, শুধু চেয়ে চেয়ে দেখব। সুপ্তি জোরপূর্বক হাসল। তন্নি বলল, কিছু বলছিস না কেন? তুই আমার কাছে খুশি হসনি? জুহা বলল, আরে দুলা ভাই বসেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি? বসেন বসেন। জুহার কথায় চোখ বড় বড় করে তন্নি তাকালো। এই লোকটা কি এখানে? আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকালো। দেখলো আরার পকেটে হাত দিয়ে তার পিছনে দাঁড়িয়ে আছে। তন্নির আত্মা কেঁপে উঠল। লোকটা কি তার কথা শুনেছে? শুনলে বুঝেছে কি কিছু? বুঝলে আর নতুন করে প্রতিশোধ নেবে? হাজারো প্রশ্নের ছোড়াছুড়িতে ভিতরে ভিতরে ভয় পেলে বাহির থেকে কোনোভাবেই প্রকাশ না করে স্বাভাবিকভাবে বসে রইল সে। চোখ দিয়ে সুপ্তিকে ধমক দিয়ে বোঝাতে চাইল সে আগে কেন বলেনি। আর পিছনে সুপ্তি জোরপূর্বক হেসে বলল, আমাদের এবার উঠতে হবে। তন্নির মুখটা এবার গোমরা হয়ে গেল। আর চলে গেল তার বন্ধুদের সাথে। ওরা বেরিয়ে যাচ্ছে, সুপ্তিরাও এভাবে বেরিয়ে যাবে। কষ্টে চিত্তে কেঁপে উঠল তন্নি। বন্ধুদের পেয়ে এতক্ষণ খুশি থাকলেও এখন ওর দম আটকে আসতে চাইছে। ওরা তো চলে যাবে, কিন্তু সে কিভাবে থাকবে? তন্নি অনেক কষ্টে কান্না আটকে নিজেকে স্বাভাবিক রাখল। জুহা সুপ্তি উঠে গিয়ে সবার থেকে বিদায় নিয়ে আসলো। তন্নির পাশে এসে জুহা বলল, দোস্ত কাঁদবি না। তন্নি ধরা গলায় বলল, কাঁদবো কেন? আমরা চলে যাব, তুই আমাদের গলা জড়িয়ে কাঁদবি না। তন্নি ভেজকি কাটল। যেন মরতে যাচ্ছিস যে কাঁদবো, আর তোরা মরে গেলেও আমার কান্না আসবে কিনা সন্দেহ আছে। সুপ্তি হেসে দিল, কষ্টমাখা হাসি। জুহা বলল,
তুই মরলে যেন আমাদের কান্না আসবে। তন্নি জুহাকে কিছু বলতে গিয়েও বলল না, গলায় কথা আটকে যাচ্ছে। ফাহিমা খাতুন, আরু ও সুপ্তির মা ওদের সামনে আসলেন। সুপ্তির মা বললেন,